ওয়েলকাম স্টুডেন্ট। আজকের ক্লাসে দেখো আমরা মূলত আলোচনা করব ইলিংহাম লেখচিত্রের প্রয়োগ। তোমাদের মনে আছে এর আগে একটা অর্থাৎ ধাতুবিদ্যাতে তাপগতিবিদ্যার প্রয়োগ, সেই সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমরা এসেছিলাম ইলিংহাম লেখচিত্র এবং ইলিংহাম লেখচিত্র কিভাবে গঠিত হয়, তার স্লোপ কি হয়, কার ওপর ভিত্তি করে গঠন করা হয়, সেই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছি আমাদের এই ক্লাসের প্রথম পাঠে। আজকে দেখো আমরা মূলত আলোচনা করব ইলিংহাম লেখচিত্রের প্রয়োগ এবং প্রথমেই যেটা আলোচনা করব দেখো বিভিন্ন ধাতব অক্সাইডগুলোর ক্ষেত্রে কীভাবে আমরা ইলিংহাম লেখচিত্র প্রয়োগ করতে পারি। দেখো তোমাদের মনে আছে ইলিংহাম লেখচিত্রটা কার ওপর ভিত্তি করে করেছিলাম? আমাদের যে তাপগতিবিদ্যার যে সমীকরণ গিবস মুক্ত শক্তির অর্থাৎ ডেল্টা G0 ইকুয়াল টু ডেল্টা H0 মাইনাস টি ডেল্টা S0। এখান থেকে কি ছিল ডেল্টা G0 বা ডেল্টা জি ফরমেশনও বলতে পারি, যেহেতু এখানে দেখো আমরা মূলত কি করেছিলাম যে মৌলগুলোর অক্সাইড গঠনের ক্ষেত্রে মুক্ত শক্তির পরিবর্তন। তবে হ্যাঁ, সেখানে বলেছিলাম আরও একটা কথা, কোনো ক্ষেত্রে যৌগ হতে পারে। এর আগের যে উদাহরণগুলো তোমাদের দিয়েছি দেখবে তাতে একমাত্র যৌগ আছে কার্বন মনোক্সাইড। তাছাড়াও দেখবে বেশিরভাগ ক্ষেত্রেই মৌলগুলোর অক্সাইড গঠনের যে মুক্ত শক্তির পরিবর্তন তার ওপরে ভিত্তি করে লেখচিত্র। তাহলে এখানে দেখো এটাকে আগে নিয়ে আসছি মাইনাস তোমার ডেল্টা S0 টি প্লাস ডেল্টা H0, এটাকে আমরা y সমান mx প্লাস সি এই অনুযায়ী লেখচিত্র করেছিলাম। এখানে তোমাদের দেখো নতি কি ছিল মনে আছে, নতি m তুলনা করলে কি আসছে মাইনাস ডেল্টা S0, এইটা হচ্ছে নতি। এবার দেখো কোনো ক্ষেত্রে যদি তোমার কি হয় ডেল্টা S, কোনো অক্সাইড গঠনের ক্ষেত্রে ডেল্টা S যদি পজিটিভ হয় তাহলে তার ঋণাত্মক মান নিয়ে কি হয়ে যাবে, নতি হয়ে যাবে নেগেটিভ, অর্থাৎ লেখচিত্রের অভিমুখ কোণ থাকবে নিম্ন অভিমুখে। কোনো ক্ষেত্রে যদি তোমার কি হয় ডেল্টা S এর মান নেগেটিভ হয় তাহলে মাইনাস ডেল্টা S এর মান কি হয়ে যাবে পজিটিভ, অর্থাৎ নতি হবে পজিটিভ এবং লেখচিত্র কি হবে ঊর্ধ্বগামী হবে। আমরা প্রথম দেখো লেখচিত্রটা দেখে নিই। তোমাদের মনে আছে ইলিংহাম লেখচিত্রটা কি ছিল, ভালো করে একবার খেয়াল করো। কোনো একটা উপাদানের অক্সাইড গঠনের লেখচিত্র কার সঙ্গে, উষ্ণতার পরিবর্তনের সঙ্গে মুক্ত শক্তির যে পরিবর্তন ঘটে তার উপরে ভিত্তি করে লেখচিত্র, অর্থাৎ লেখচিত্রটা কি ছিল ডেল্টা G0 ফরমেশন ভার্সেস টি, এইটাই ছিল লেখচিত্র। তাহলে দেখো আমরা যদি লেখচিত্রটা এখন অঙ্কন করে দেখাই বিভিন্ন অক্সাইডের ক্ষেত্রে, আমরা কি করলাম ওয়াই অ্যাক্সিস বরাবর নিলাম তোমার কি আছে দ্যাট ইজ ডেল্টা G0। একক কি হবে, একক হচ্ছে কিলোজুল মোল ইনভার্স এককে। এদিকে নিচ্ছি টেম্পারেচার, কি টেম্পারেচার কেলভিন টেম্পারেচার, এখানে 0 কেলভিন। এবার দেখো লেখচিত্রটা খুব ভাইটাল, আমরা এখানে দিচ্ছি এইটা ডেল্টা G0 জিরোর মান, অর্থাৎ এখানে ডেল্টা G0 মান কত হচ্ছে 0, তাহলে তার থেকে কমে কত হবে, এখানে তোমার কত হবে ধরো মাইনাস 200, এখানে মাইনাস 400, এখানে মাইনাস 600, এখানে মাইনাস 800, এখানে মাইনাস 1000 কি কিলোজুল মোল ইনভার্স। তাহলে এইখানে দেখো জিরোর মান ডেল্টা G0 তার অপেক্ষা কম কেন নেওয়া হচ্ছে, কারণ যে কোনো কিছু গঠনের ক্ষেত্রে যদি স্বতঃস্ফূর্তভাবে গঠিত হয় তার ক্ষেত্রে গঠনটা তখনই সম্ভব হয় যদি ডেল্টা G এর মান নেগেটিভ হয়। তাহলে যেহেতু ধাতব অক্সাইডগুলোর গঠন হয় অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে, নিশ্চিত রূপে তাদের ক্ষেত্রে ডেল্টা G কি হয়ে যাবে নেগেটিভ, সেই জন্য আমরা এখানে নেগেটিভ মানগুলোকে রেখেছি। আমি এখানে দেখো মূলত কতগুলো ধাতব অক্সাইড গঠনের লেখচিত্রই শুধুমাত্র এই লেখচিত্রে দেখাবো, কারণ এর আগের লেখচিত্রে তোমাদের কার্বনের
বিভিন্ন অক্সাইড গঠনের লেখচিত্র এবং কার্বন বিজারণের নীতিকে বলেছি। যদিও আজকেও আবার বলবো বিভিন্ন ধাতুর ক্ষেত্রে কার্বন বিজারণের নীতি বিস্তারিতভাবে। এখন দেখো মূলত আমরা ধাতব অক্সাইডের ক্ষেত্রে আসছি। কোনো ক্ষেত্রে দেখো একটা উদাহরণে আসছি, যেটা আমি আগেও দিয়েছিলাম, জিঙ্ক। এটা দেখো সলিড, অক্সিজেনের সঙ্গে যখন বিক্রিয়া করবে H2, এটা গ্যাস, সেখান থেকে কি ছিল জিঙ্ক অক্সাইড সলিড। ফলে দেখো গ্যাস সলিড যাচ্ছে, অর্থাৎ বিশৃঙ্খলতা হ্রাস পাচ্ছে। তাহলে এখানে ডেল্টা এস কি, ডেল্টা এস নেগেটিভ। তাহলে এর ক্ষেত্রে যদি আমরা কি করি, ডেল্টা জি জিরো ভার্সেস টি এর লেখচিত্র করি, তাহলে সেখানে নতি কি হবে, দেখো নতি হচ্ছে কি মাইনাস ডেল্টা এস জিরো। তাহলে ডেল্টা এস যখন নিজে নেগেটিভ আর নেগেটিভ মিলে তোমার কি হয়ে যাচ্ছে, দ্যাট ইজ নতি হচ্ছে পজিটিভ। অর্থাৎ পজিটিভ যে কোনো ধাতব অক্সাইড গঠনের ক্ষেত্রে তার নতি কি হয়ে যাবে, পজিটিভ। প্রথম আসছি দেখো একটা ধাতব অক্সাইড গঠনে তোমার সিলভারের অক্সাইড গঠন। সিলভার হাফ অণু অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে গিয়ে তোমার কি উৎপন্ন করছে, সিলভার অক্সাইড Ag2O। তাহলে এর ক্ষেত্রেও একই, দেখো এটা সলিড, এটা গ্যাস, এটাও সলিড। ফলে এর ক্ষেত্রে তোমার কি আছে, ডেল্টা এস নেগেটিভ, তাহলে নতি হয়ে যাবে পজিটিভ। এবার দেখো এর ক্ষেত্রে লেখচিত্রটা কোথা থেকে শুরু হবে, সিলভারের সক্রিয়তা কম, অক্সিজেনের প্রতি আসক্তি কম, সেই জন্য এর ক্ষেত্রে ডেল্টা জিরোর মানটা কম হবে এবং লেখচিত্র হবে এইখান থেকে, অর্থাৎ ঠিক এই জায়গা থেকে লেখচিত্র উপর দিকে বাড়তে থাকবে। যেহেতু নতি তোমার পজিটিভ, তাহলে লেখচিত্র উপর দিকে বাড়তে থাকবে। এই জায়গায় দেখো আমি জিরোর মানটা ডট ডট করে দিয়ে রাখলাম, এর ক্ষেত্রে ব্যাখ্যাটা পরে করব। তাহলে এটা কার ক্ষেত্রে, সিলভার অক্সাইডের ক্ষেত্রে এটা। এরপরে দেখো যদি আমরা এই লেখচিত্রটা করাই, অর্থাৎ কপার হাফ অণু অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে কপার অক্সাইড, এর লেখচিত্রটা কোথায় হবে, দেখো সিলভারের থেকে কপারের সক্রিয়তা বেশি, অর্থাৎ অক্সাইড গঠনের প্রবণতা বেশি। তাহলে ওর ক্ষেত্রে কি হবে, ডেল্টা জি এর মানটা কি হবে, তুলনামূলকভাবে অধিক নেগেটিভ হবে। ফলে ওর মানটা আসে, কপারের মানটা আসে তোমার ঠিক এই রকম 200 কিছুটা নিচে। পরেরটা দেখো জিঙ্কের ক্ষেত্রে আমরা আনছি, তাহলে এইটা কার দিলাম, এটা হচ্ছে কপার অক্সাইড। জিঙ্কের ক্ষেত্রে দেখো, জিঙ্কের ক্ষেত্রে মানটা আসে তোমার 600 নিচে। জিঙ্কের লেখচিত্র আগের দিন ব্যাখ্যা করেছি, এখানে জিঙ্কের স্ফুটনাঙ্ক থেকে তোমার লেখচিত্রের নতির পরিবর্তন ঘটে। এই ঘটনাটা তোমাদের মনে আছে। সাধারণত ডেল্টা জি নতি পজিটিভ, দেখো জিঙ্কের ক্ষেত্রে নতি পজিটিভ হচ্ছে, কিন্তু নতির ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন কখন ঘটে, যদি সেক্ষেত্রে তোমার কি আছে, কোনো একটা উপাদানের দশা পরিবর্তন ঘটে। এখন দেখো যদি বিক্রিয়কের দশা পরিবর্তন, এইটা কোথায়, জিঙ্কের স্ফুটনাঙ্ক, টেম্পারেচার কত, 1180 কেলভিন টেম্পারেচার। এখানে জিঙ্কের স্ফুটনাঙ্ক অর্থাৎ জিঙ্ক বাষ্পভূত হয়, দেখো জিঙ্ক প্লাস H2, সেখান থেকে ZnO, এটা যদি বাষ্প হয় তাহলে দেখো বাষ্প এখানে পুরো সলিডে চলে যাচ্ছে, মানে বিশৃঙ্খলতা খুব হ্রাস পাচ্ছে। সেই জন্য তোমার কি হবে, নতিটা অধিক পজিটিভ হয়ে যায় বা নতির বৃদ্ধি আকস্মিক ঘটে। একইভাবে যদি আমরা দেখো জিঙ্ক অক্সাইড দিলাম, ক্রোমিয়াম অক্সাইড দিই, ঠিক জিঙ্কের একটু নিচে হবে কারণ এর সক্রিয়তা আর একটু বেশি, Cr2O3। এবার দেখো দুটো দিচ্ছি, একটা হচ্ছে অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে দেখো, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে লেখচিত্রে ঠিক অ্যালুমিনিয়ামের সক্রিয়তা অনেক বেশি, সেই জন্য এর ক্ষেত্রে ডেল্টা জি এর মানটা কী হবে, অধিক ঋণাত্মক, অর্থাৎ খুব বেশি ঋণাত্মক মান হবে। সেই জন্য এটা অধিক নিচে অবস্থান করবে, Al2O3। এবার দেখো অ্যালুমিনিয়ামের থেকে ম্যাগনেসিয়ামের সক্রিয়তা আরও বেশি, ফলে তার লেখচিত্র আরও নিচে অবস্থান করবে, ঠিক এরকম জায়গায় অবস্থান করবে এই। কিন্তু এখানে একটা নির্দিষ্ট টেম্পারেচার লেখচিত্রের আকস্মিক বৃদ্ধি ঘটবে, অর্থাৎ তাহলে এইটা কার হলো, ম্যাগনেসিয়াম অক্সাইড। এটা হচ্ছে ম্যাগনেসিয়ামের স্ফুটনাঙ্ক, অর্থাৎ এখান থেকে ম্যাগনেসিয়ামের দশা পরিবর্তন ঘটছে, সেই জন্য লেখচিত্রের বৃদ্ধি ঘটছে। অ্যালুমিনিয়াম অক্সাইড Al2O3। তাহলে এই গেল লেখচিত্রটা। এবার দেখো তোমরা নিশ্চয়ই লেখচিত্রটা কিভাবে হয়েছে বুঝতে পেরেছ, যে লেখচিত্রটার নতি হচ্ছে পজিটিভ,
অক্সাইড গঠনের ক্ষেত্রে। এবং আর কি হচ্ছে, যার সক্রিয়তা বেশি তার ক্ষেত্রে ডেল্টা জি এর মান বেশি হবে, সেটা অধিক নিচে অবস্থান করবে। যার সক্রিয়তা অপেক্ষাকৃত কম তার ক্ষেত্রে অক্সাইড গঠনের প্রবণতা কম, ফলে তার ক্ষেত্রে ডেল্টা জি এর মানটা কি হবে, কম ঋণাত্মক হবে, ফলে জিরোর কাছাকাছি উপরের দিকে অবস্থান করবে। বোঝা গেছে? আর লেখচিত্রের ক্ষেত্রে নতির পরিবর্তন কখন ঘটছে, যদি সেক্ষেত্রে কোনো একটা উপাদানের ক্ষেত্রে তোমার কি হয়, দশার পরিবর্তন অর্থাৎ গলন ঘটে বা বাষ্পায়ন ঘটে ইত্যাদি ঘটে। এবার দেখো এই লেখচিত্র তোমাদের এর আগের দিন যেটা করিয়েছিলাম, এই লেখচিত্রের দুটো মূল নীতি ছিল। কি নীতি ছিল? আমরা এখানে মেনলি তোমার কি করছি দেখো, মেনলি তোমার করছি কি, কোনো একটাকে বা কোনো একটা ধাতুকে তার অক্সাইডের বিজারণ ঘটিয়ে আমরা ধাতু নিষ্কাশন করব। তাহলে উদ্দেশ্য কি, কোনো একটা ধাতুকে তার অক্সাইড থেকে বিজারণ ঘটিয়ে ধাতু নিষ্কাশন করব। এই সম্পর্কে আগের ক্লাস পর্যন্ত আমরা কি আলোচনা করছিলাম, যে ইলিংহাম লেখচিত্রে নিচে অবস্থিত কোনো একটা ধাতু তার উপরে অবস্থিত কোনো একটা ধাতুর অক্সাইড থেকে ধাতুকে বিজারণ করতে পারবে। তাহলে দেখো মূল নীতি এইটা, খুব ভালো করে মনে রাখবে এটা, যে লেখচিত্রে কোনো ধাতু, এখানে ধাতু ছাড়াও অন্য মৌলও হতে পারে, যে কোনো মৌল, যেমন কার্বন হতে পারে ইত্যাদি, অন্য কোনো মৌল হতে পারে, কোনো ধাতু তার উপরে অবস্থিত কোনো ধাতব, আচ্ছা উপরে অবস্থিত কোনো ধাতুর করি, উপরে অবস্থিত কোনো ধাতুর অক্সাইডকে বিজারিত করে ধাতুতে পরিণত করতে পারে। অর্থাৎ তাহলে কি হলো, ইলিংহাম লেখচিত্রের নিচে অবস্থিত কোনো ধাতু উপরে অবস্থিত কোনো ধাতুর অক্সাইডকে বিজারিত করে ধাতুতে পরিণত করতে পারে। তাহলে এখান থেকে দেখো একটা জিনিস বলতে পারি, ধরে নাও যেমন তোমরা দেখো থার্মিক পদ্ধতিতে করে এসছো, দেখো থার্মিক পদ্ধতিতে কি করে এসছো, থার্মিক পদ্ধতিতে ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ ইত্যাদি ধাতুকে অ্যালুমিনিয়াম দ্বারা বিজারণ করা হয়। খেয়াল করো, ক্রোমিয়াম আছে এখানে, অ্যালুমিনিয়াম এখানে, তাহলে ক্রোমিয়ামের থেকে অ্যালুমিনিয়াম নিচে অবস্থিত কোনো ধাতু তার উপরে অবস্থিত, অর্থাৎ এখানে অ্যালুমিনিয়ামের তুলনায় ক্রোমিয়াম উপরে অবস্থিত কোনো ধাতুকে তার অক্সাইড থেকে বিজারিত করতে পারে। হয়েছে? পরের পয়েন্টটা দেখো, ধাতুর লেখ দুটির দূরত্ব যত বেশি হবে বিজারণ তত সহজে হবে, বিজারণ তত সহজে ঘটবে। অর্থাৎ তাহলে সেকেন্ডটা কি বলছি দেখো, সেকেন্ডটা বলছে এই যে দুটো ধাতু, অর্থাৎ বললাম ক্রোমিয়াম এবং অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে অ্যালুমিনিয়াম ক্রোমিয়ামকে বিজারিত করছে, তাহলে এদের মধ্যে দেখো দূরত্বটা যত বেশি হবে তত তোমার কি হবে, সহজে বিজারিত করবে। এখান থেকে একটা জিনিস দেখো তো, ক্রোমিয়াম অ্যালুমিনিয়ামের মধ্যে যে দূরত্ব, ক্রোমিয়ামের সঙ্গে ম্যাগনেসিয়ামের দূরত্ব আরও বেশি, ফলে আমরা বলতে পারি যে ক্রোমিয়ামকে অ্যালুমিনিয়াম যত সহজে বিজারিত করবে ম্যাগনেসিয়াম তার থেকে সহজে বিজারিত করবে। অর্থাৎ অ্যালুমিনিয়াম অপেক্ষা ম্যাগনেসিয়াম ক্রোমিয়ামকে সহজে বিজারিত করবে। এবার দেখো প্রথম পয়েন্টটা যদি আরেকটু বিস্তারিত আমরা যাই, যে তোমার কি করছে, অ্যালুমিনিয়াম ধাতু, ভালো করে খেয়াল করো, অ্যালুমিনিয়াম ক্রোমিয়ামকে বিজারিত করছে, অর্থাৎ এই ঘটনাটা ঘটবে। কি হচ্ছে দেখো, অ্যালুমিনিয়াম ক্রোমিয়াম অক্সাইড Cr2O3 এর অক্সাইডকে, নিচে অ্যালুমিনিয়াম নিচে আছে, তার উপরে আছে ক্রোমিয়াম, তাহলে নিচে অবস্থিত কোনো ধাতু উপরে অবস্থিত কোনো ধাতুর অক্সাইডকে বিজারিত করে ধাতুতে পরিণত করবে, অর্থাৎ 2 ক্রোমিয়াম
অ্যালুমিনিয়াম Al2O3, তাহলে দুটো অ্যালুমিনিয়াম লাগবে, বিজারণ করবে। এখন দেখো এই যে বিজারণটা করলো এর ক্ষেত্রে এই যে অ্যালুমিনিয়াম এখানে কি ভূমিকা পালন করেছে? বিজারক। এটা আমরা সাধারণ জানি, এটা বিজারক। এই বিজারকটা কি করেছে? এর যে অক্সাইড, এখানে দেখো দুটো রিয়াকশান আছে, ভালো করে খেয়াল করো, দুটো রিয়াকশান আছে। কি রিয়াকশান আছে আমরা যদি ভেঙে লিখি, দেখো Cr2O3, এটা বিয়োজিত হয়ে কি হচ্ছে 2Cr প্লাস 3/2O2, এইটা অর্থাৎ ক্রোমিয়াম অক্সাইড বিজারিত হয়ে ক্রোমিয়াম আর অক্সিজেন হচ্ছে। আর কি হচ্ছে? অ্যালুমিনিয়াম ওই অক্সিজেনের সঙ্গে 3/2 অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে গিয়ে Al2O3 গঠন করছে। তাহলে এখানে অ্যালুমিনিয়ামের ভূমিকাটা কি? ধাতু বিজারিত হয়ে যে অক্সিজেন ত্যাগ করছে, বিজারক ধাতুটা সেই অক্সিজেনটা গ্রহণ করছে। এটা সমীকরণ থেকে বুঝলাম, কিন্তু প্রকৃতপক্ষে এর ভূমিকাটা কি? তাপগতিবিদ্যা ভূমিকা কি? যে এই অ্যালুমিনিয়ামের অক্সাইড গঠনের জন্য অধিক ঋণাত্মক ডেল্টা জি এর মান প্রদান করছে, যার ফলে সামগ্রিক বিক্রিয়াটা ডেল্টা জি ঋণাত্মক হচ্ছে। আবার বলছি দেখো, যদি আমি এখান থেকে বলি দেখো কোনো একটা টেম্পারেচারে, সাপোজ ধরো এই টেম্পারেচারে দেখো এর ক্ষেত্রে মানটা এই জায়গায় আসছে, অ্যালুমিনিয়ামের মানটা এটা, এখানে মানটা দেখো প্রায় 600 কেলভিন। অর্থাৎ এর ক্ষেত্রে অক্সাইড, ভালো করে এটা বুঝবে, এর ক্ষেত্রে ক্রোমিয়ামের ক্ষেত্রে মানটা 600 কেলভিন কিসে? অক্সাইড গঠনে। অর্থাৎ Cr2Cr প্লাস 3/2O2 এই গঠনের জন্য Cr2O3 এর ক্ষেত্রে ডেল্টা জি কত? -600 কিলোজুল মোল ইনভার্স। তাহলে এই বিক্রিয়াটার জন্য ডেল্টা জি কত হবে? এর বিপরীত হবে। দেখো এইটা অক্সাইড গঠনে আর এটা তার বিপরীত বিক্রিয়া অক্সাইডের বিজারণে, তাহলে এর ক্ষেত্রে ডেল্টা জি কত হবে? +600 কিলোজুল মোল ইনভার্স। তাহলে এইটা হচ্ছে পজিটিভ। এই বিক্রিয়াটা তোমার কি হচ্ছে? ডেল্টা জি পজিটিভ হলে, তোমাদের আগেই বলেছিলাম ডেল্টা জি পজিটিভ হলে বিক্রিয়া ঘটবে না, কিন্তু সেই বিক্রিয়াকে আমরা ঘটাবো কিভাবে? তার যে মান তার অপেক্ষা অধিক ঋণাত্মক কোনো একটা বিক্রিয়ার সঙ্গে যুক্ত করব এমন একটা বিক্রিয়াকে, যার ফলে এদের সামগ্রিক বিক্রিয়াটা ডেল্টা জি এর মান ঋণাত্মক আসে। দেখো লেখচিত্র থেকে অ্যালুমিনিয়ামের দেখো এই জায়গায় এই টেম্পারেচারে যদি বলি T1 টেম্পারেচারে অ্যালুমিনিয়ামের মানটা কত আসছে? প্রায় 900 কেলভিন। অর্থাৎ এর ক্ষেত্রে ডেল্টা জি এর মানটা কত আসছে? -900 কেলভিন, কিলোজুল মোল ইনভার্স। তাহলে এই দুটো বিক্রিয়াকে যদি যোগ করে দিই, করলেই এই বিক্রিয়াটা আমরা পাবো। অর্থাৎ কি পাবো? থার্মিক পদ্ধতিতে যে অ্যালুমিনিয়াম দ্বারা ক্রোমিয়াম অক্সাইডের বিজারণ বিক্রিয়া, তাহলে সেক্ষেত্রে ডেল্টা জি এর মানটা কত আসবে? এই দুটো বিক্রিয়ার সমষ্টি, অর্থাৎ এটা কত? দেখো +600 -900 কিলোজুল মোল ইনভার্স। তাহলে কত হয়ে যাচ্ছে? দেখো -300 কিলোজুল মোল ইনভার্স। তবে এখানে দেখো, এখানে তো মেনলি আমরা এই দুটোকে যোগ করেছি, কিন্তু প্রকৃতপক্ষে আমরা এখানে মানটা কার পাচ্ছি? মানটা হচ্ছে অক্সাইড গঠনের, অর্থাৎ এর ক্রোমিয়ামের অক্সাইড গঠনের মান পাবো, অ্যালুমিনিয়ামের অক্সাইড গঠনের মান পাবো। তাহলে সেক্ষেত্রে থেকে যদি আমাকে এই বিক্রিয়াটা আনতে হয়, তাহলে আমাকে কি করতে হবে? এই বিক্রিয়াটাকে যদি আমি 1 নম্বর দিই আর এটাকে যদি আমি 2 নম্বর দিই, তাহলে এখানে 2 - 1 করলে, অর্থাৎ 2 -1 করলে আমরা আলটিমেট এই বিজারণ বিক্রিয়াটা পাবো, যেটা তোমাদের আগের দিন দেখিয়েছি। এবং তার ক্ষেত্রেও ডেল্টা জি তাহলে কি হয়ে যাবে? 2 - 1, অর্থাৎ ডেল্টা জি কী হয়ে যাবে? 2, এরটা কত? -900 কিলোজুল মোল ইনভার্স, -1, তাহলে -600 কিলোজুল মোল ইনভার্স সমান, দেখো মানটা একই আসবে। এইটা মাইনাস মাইনাসে পজিটিভ, অর্থাৎ এইটা পজিটিভ হয়ে যাবে, এটা নেগেটিভই থাকবে, এই মানটা এটাই আসবে -300 কিলোজুল মোল ইনভার্স। তাহলে আলটিমেট এতগুলো যে কথা বলা হলো, কী জন্যে বলা হলো? যে আমরা যে বিজারক পদার্থ যোগ করছি সেই বিজারক পদার্থটা কি করছে? অক্সাইড গঠন করছে। অক্সাইড গঠনের ফলে কি হচ্ছে? যে সে অধিক ঋণাত্মক ডেল্টা জি এর মান সরবরাহ করছে, যার ফলে দুটো বিক্রিয়ার ডেল্টা জি এর সমষ্টি কী হয়ে যাচ্ছে? অধিক ঋণাত্মক হচ্ছে, ফলে বিক্রিয়াটা ঘটছে। তাহলে এক্ষেত্রে থেকে দেখো আমরা
কি বললাম যে উপরে অবস্থিত কোনো একটা ধাতুকে নিচে অবস্থিত কোনো একটা ধাতু কি করবে, বিজারিত করতে পারবে কার থেকে, তার অক্সাইড থেকে, যেটা আমরা এখানে দেখিয়েছি থার্মিক পদ্ধতিতে তোমার যে অ্যালুমিনিয়াম দ্বারা ক্রোমিয়ামের বিজারণ। এছাড়াও দেখো এই অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম উপরে যে কোনো অবস্থিত যে কোনো ধাতুকে তোমার কি আছে, তার অক্সাইড থেকে বিজারণ করতে পারবে। এক্ষেত্রে তোমাদের আর একটা জিনিস একটু বলে দিই, লেখচিত্রের ক্ষেত্রে দেখো, লেখচিত্রের ভালো করে দেখো লেখচিত্রগুলো। আচ্ছা, তার আগে আর একটা ঘটনা, এই ঘটনাটা খুব ইন্টারেস্টিং ঘটনা, এই ঘটনাটা বলে দিই। এবার দেখো একটা ইন্টারেস্টিং ঘটনা এই অ্যালুমিনিয়াম এবং ম্যাগনেসিয়ামের লেখচিত্র থেকে। তোমাদের আগেই বলেছি এখানে ম্যাগনেসিয়ামের লেখচিত্রের নতি পরিবর্তন হচ্ছে কেন, কারণ এখানে ম্যাগনেসিয়ামের দশা পরিবর্তন ঘটে এবং তারা পরস্পরকে ছেদ করছে কোথায় দেখো, 1623 বা 1350 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়। এখন দেখো, এখন যদি বলি যে তোমার কি হচ্ছে 1350 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার নিচে দেখো 1350 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার নিচে, লেখচিত্রের নিচে কি আছে, ম্যাগনেসিয়াম। তাহলে ম্যাগনেসিয়াম কি করবে, অ্যালুমিনিয়ামকে তার অক্সাইড থেকে বিজারিত করবে, অর্থাৎ ম্যাগনেসিয়াম কি করবে, অ্যালুমিনিয়াম Al2O3 কে অক্সাইড থেকে বিজারিত করে অ্যালুমিনিয়াম, আর নিজে হয়ে যাবে তোমার কি আছে, ম্যাগনেসিয়াম অক্সাইড। এইটা কোথায়, 1350-এর নিচে। কিন্তু দেখো 1350 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে খেয়াল করো, উপরে ভালো করে দেখো তো, 1350-এর উপরে এটা ক্রস করে ম্যাগনেসিয়াম উপরে চলে গেছে, অ্যালুমিনিয়াম নিচে আছে। তাহলে এই জায়গায় নিচে কে, অ্যালুমিনিয়াম নিচে। তাহলে এর উপরে কি করবে, অ্যালুমিনিয়াম ম্যাগনেসিয়ামকে তার অক্সাইড থেকে বিজারিত করবে, অর্থাৎ 1350-এর উপরে তোমার কি হচ্ছে, অ্যালুমিনিয়াম ম্যাগনেসিয়ামকে তার অক্সাইড থেকে বিজারিত করে 3টে ম্যাগনেসিয়াম, 1 অণু অ্যালুমিনিয়াম অক্সাইড। ভালো করে এই জায়গাটা দেখবে, খুব ইন্টারেস্টিং জায়গা। 1350-এর নিচে আছে ম্যাগনেসিয়াম নিচে, ফলে ম্যাগনেসিয়াম কি করবে, অ্যালুমিনিয়াম অক্সাইড থেকে অ্যালুমিনিয়ামকে বিজারিত করবে। আর 1350-এর উপরে দেখো খেয়াল করো, ম্যাগনেসিয়াম থেকে অ্যালুমিনিয়াম নিচে, তাহলে অ্যালুমিনিয়াম ম্যাগনেসিয়াম অক্সাইড থেকে কি করবে, ম্যাগনেসিয়ামকে বিজারিত করবে। বোঝা গেছে? এবং দেখো লেখচিত্রটার সব ঊর্ধ্বমুখী থাকায়, কারণ এদের নতি পজিটিভ, এরা এক সময় গিয়ে গিয়ে তোমার কি হবে, এই ডেল্টা জি ইকুয়াল টু 0 সেই লেখকে, সেই তলকে ছেদ করে বেরিয়ে যাবে। তাহলে এর উপরে এই যে এই ডট যে রেখা দিয়েছি, এর উপরে এদের ক্ষেত্রে ডেল্টা জি কি, ডেল্টা জি পজিটিভ হলেই কি হচ্ছে, অক্সাইডগুলো অস্থায়ী। অর্থাৎ দেখো টেম্পারেচার যত বাড়াতে থাকবে এদের মানগুলো বাড়তে থাকবে, বাড়তে বাড়তে ডেল্টা জি সমান 0 লাইনকে যখন ক্রস করে উপরে চলে যাবে, তাহলে তাদের ক্ষেত্রে ওই অবস্থায় তাদের অক্সাইড গঠনের ডেল্টা জি এর মান, অর্থাৎ মুক্ত শক্তি পরিবর্তনের মান কি হচ্ছে, পজিটিভ মানে কি হচ্ছে, অক্সাইড গঠনটা হবে না, অর্থাৎ ওই অবস্থায় অক্সাইডটা অস্থায়ী। ওই টেম্পারেচারে কি হবে, অক্সাইডগুলো তোমার কি হচ্ছে, ভেঙে গিয়ে ধাতুতে পরিণত হবে। কিন্তু বাস্তব ক্ষেত্রে সব অক্সাইড এরকম ভেঙে গিয়ে ধাতুতে পরিণত হয় না। সাধারণত ভারী ধাতুগুলো, যেমন তোমার কি আছে সিলভার, গোল্ড, মার্কারি ইত্যাদি ধাতুগুলো ওই ডেল্টা জি সমান 0কে ক্রস করে গেলেই ওরা তোমার কি করে, ভেঙে গিয়ে ধাতুতে পরিণত হয়। বাকি ধাতুগুলো, অপেক্ষাকৃত সক্রিয় ধাতুগুলো, সাধারণত তত্ত্বগতভাবে সেটা ধাতুতে পরিণত হওয়ার নীতি থাকলেও সহজে ধাতুতে পরিণত হয় না। এবার দেখো আমরা আসবো যে কয়েকটা বিশেষ ধাতুর কার্বন বিজারণ পদ্ধতি। এবার আসছি দেখো আমরা জিঙ্কের কার্বন বিজারণ পদ্ধতিতে ইলিংহাম লেখচিত্রের প্রয়োগ, বা সেক্ষেত্রে ইলিংহাম লেখচিত্রের ব্যাখ্যা। প্রথমেই দেখো যে অক্সাইড গঠনগুলো আমরা করব, লেখচিত্রগুলো করব, তাদের সমীকরণ দেখো। প্রথমেই আসছি কার্বন অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড, এর লেখচিত্রটা এই রূপ হয়, প্রায় সমান্তরাল, আগে তোমাদের দেখিয়েছি। তারপরে দেখো কার্বন অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে কার্বন মনোক্সাইড হয়। এক্ষেত্রে দেখো কার্বন মনোক্সাইডের ক্ষেত্রে তোমার লেখচিত্রটা হয় এই টাইপের, ঋণাত্মক নতি এই।
আর একটা দেখো কার্বন মনোক্সাইড, এই যে কার্বন মনোক্সাইড সে আবার অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে গিয়ে কার্বন ডাইঅক্সাইড। দেখো এর ক্ষেত্রে তোমার কি হয়ে যাচ্ছে, বিশৃঙ্খলতা হ্রাস পাচ্ছে, ফলে এর ক্ষেত্রে ডেল্টা জি এর মান পজিটিভ হবে, এই বিশৃঙ্খলতা নেগেটিভ, ফলে নতি পজিটিভ হবে এবং লেখচিত্রটা এই টাইপের। তাহলে প্রথমটা দেখো কি করলাম আমরা, এটা কার্বন ডাইঅক্সাইড কোথা থেকে, কার্বন অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে। পরেরটা দেখো কার্বন অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে কি হচ্ছে, কার্বন মনোক্সাইড। তারপরেরটা দেখো কার্বন মনোক্সাইড অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড। পরেরটা দেখো আমরা আসছি জিঙ্ক অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে গিয়ে জিঙ্ক অক্সাইড। এর লেখচিত্রটা আরও একটু নিচে, কারণ কার্বনের থেকে সক্রিয়, এইরূপ হয়। এখান থেকে দেখো এর লেখচিত্রের নতির পরিবর্তন ঘটে এইরূপ। এইটা জিঙ্ক হাফ অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে জিঙ্ক অক্সাইড। এই টেম্পারেচারটা দেখো, এই টেম্পারেচারটা হচ্ছে তোমার কত, এটা হচ্ছে 1180 কেলভিন টেম্পারেচার। এখানে যে লেখচিত্রকে ছেদ করছে তার টেম্পারেচারটা দেখো তোমার কত হচ্ছে, এটা 1270 কেলভিন টেম্পারেচার। এবার দেখো এই লেখচিত্রের ব্যাখ্যাগুলো খেয়াল করো, এইগুলো কার্বনের, এটা হচ্ছে জিঙ্কের, অর্থাৎ এটা জিঙ্ক হাফ অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে জিঙ্ক অক্সাইড। তোমাদের মনে আছে আগেই বলেছি, নিচে লেখচিত্র কোনো উপাদানের লেখচিত্র নিচে থাকলে সে কি করবে, উপরের কোনো উপাদানকে তার অক্সাইড থেকে বিজারিত করতে পারবে। এবং দেখো তোমরা পড়েও এসছো নর্মালভাবে ইলিংহাম লেখচিত্র ছাড়া, যে জিঙ্কের স্ফুটনাঙ্ক 920 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা হলেও জিঙ্ককে কার্বন বিজারণ পদ্ধতিতে প্রায় 1400 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় করা হয়। ভালো করে এবার লেখচিত্রটা দেখো, লেখচিত্রে দেখো জিঙ্কের স্ফুটনাঙ্ক এটা কত, 1180 কেলভিন টেম্পারেচার। তাহলে 1180 কেলভিন টেম্পারেচারের দেখো জিঙ্ক সবার নিচে, এগুলো সব উপরে। তাহলে এরা যখন উপরে আছে 1180 কেলভিনের নিচে জিঙ্ককে কেউ বিজারণ করতে পারবে না, কারণ জিঙ্ক নিচে আছে। সেই জন্যই জিঙ্কের বিজারণে উচ্চ তাপমাত্রা লাগে। এখানে দেখো কোন লেখচিত্রকে ক্রস করছে, এইটা, অর্থাৎ কার্বন থেকে কার্বন মনোক্সাইড, এইটা ক্রস করছে, এটা নিচে আসছে, এইটা উপরে চলে যাচ্ছে। তাহলে আমরা কি বলতে পারি যে 1180 কেলভিনের উপরে কি হবে, কার্বন এটা যখন নিচে এসে গেছে কি করবে, এ তখন জিঙ্ককে বিজারিত করতে পারবে, কারণ জিঙ্কের তুলনায় নিচে। তাহলে 1180 কেলভিনের উপরে জিঙ্ককে কে করবে, কার্বন বিজারিত করবে করে, জিঙ্ক অক্সাইডকে কার্বন বিজারিত করে ধাতব জিঙ্ক, এবং নিজে জারিত হয়ে কি হবে, কার্বন মনোক্সাইড হবে। ভালো করে দেখো, কার্বন মনোক্সাইড গঠনের লেখচিত্রটা নিচে আছে, তাহলে এ বিজারণ করতে পারবে, অর্থাৎ এর উপরে জিঙ্ক কার্বন জিঙ্ককে বিজারিত করে, জিঙ্ক অক্সাইডকে বিজারিত করে ধাতব জিঙ্ক, আর নিজে জারিত হয়ে কার্বন মনোক্সাইড হবে। এবার দেখো এইটার উপরেও দেখো, এর উপরে কি করছে, এই লেখচিত্র, অর্থাৎ কার্বন থেকে কার্বন ডাইঅক্সাইড গঠন লেখচিত্রও ক্রস করছে, অর্থাৎ এই লেখচিত্রটাও নিচে আসছে। এখানে তাহলে কত, 1270 কেলভিনের উপরে, 1270 কেলভিনের উপরে কি হবে, এই লেখচিত্র যখন নিচে আসছে, অর্থাৎ কার্বন থেকে কার্বন ডাইঅক্সাইড লেখচিত্র যখন নিচে আসছে, এও বিজারণ করতে পারবে, অর্থাৎ জিঙ্ক অক্সাইড থেকে কার্বন বিজারিত করে ধাতব জিঙ্ক এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করবে, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করবে। তাহলে এর 1180-র উপরে কি হবে, কার্বন মনোক্সাইড কত, এই টেম্পারেচারের মাঝে কখনোই কার্বন ডাইঅক্সাইড হবে না, অর্থাৎ 1180 থেকে 1270-এর মধ্যে। কিন্তু তার উপরে কি হবে, কার্বন মনোক্সাইডও হবে, কার্বন ডাইঅক্সাইডও হবে। এবার দেখো কোনটা হবে, ভালো করে দেখো কোনটা হবে। বলেছি দুটো লেখচিত্রের মধ্যে পার্থক্য যত বেশি হবে তাদের বিজারণ তত সোজা হবে। দেখো তো কার্বন ডাইঅক্সাইড লেখচিত্র আর কার্বন মনোক্সাইড লেখচিত্র, কার ক্ষেত্রে পার্থক্য বেশি, কার্বন মনোক্সাইড গঠনের ক্ষেত্রে পার্থক্য বেশি। ফলে এই ক্ষেত্রে কার্বন মনোক্সাইড গঠন দ্বারা
যে বিজারণ অর্থাৎ এই যে সমীকরণ দ্বারা যে বিজারণ সেটা অধিক প্রাধান্য পাবে, কারণ তাদের ক্ষেত্রে মুক্ত শক্তির পার্থক্যটা বেশি, ফলে ওই বিক্রিয়ার ক্ষেত্রে মুক্ত শক্তির মান অধিক ঋণাত্মক হবে। সেই জন্য জিঙ্কের বিজারণের ক্ষেত্রে কার্বন মনোক্সাইডই উৎপন্ন হয়। তোমরা দেখবে যে বকযন্ত্রের মুখে তোমার কি হয়, কার্বন মনোক্সাইড নির্গত হয় এবং সেটা নীল আলো সহ জ্বলতে থাকে। কার্বন ডাইঅক্সাইডটা হয় না সহজে, কারণ তাদের ক্ষেত্রে ডেল্টা জি এর পার্থক্যটা কম। বোঝা গেছে? এবার দেখো এই যে লেখচিত্রটা করেছিলাম, অর্থাৎ এই যে সমীকরণটা কার্বন মনোক্সাইড এও একটা বিজারক পদার্থ, কিন্তু দেখো সমস্ত টেম্পারেচারে এদের যে লেখটা সেটা কি হচ্ছে, এই জিঙ্কের লেখর উপরেই রয়ে গেছে, ফলে এ কি করবে, কখনোই জিঙ্কে তোমার কি হবে, বিজারিত করতে পারবে না, কারণ এখানে জিঙ্কের লেখচিত্রটা নিচে রয়ে গেছে। ঠিক আছে? তাহলে এক্ষেত্রে দেখো জিঙ্কে আমরা কি হচ্ছে, আমরা থার্মোডাইনামিক্যালি পেলাম জিঙ্কের বিজারণের ক্ষেত্রে আমরা কখনো কার্বন মনোক্সাইডকে ব্যবহার করতে পারবো না, এবং জিঙ্কের বিজারণের ক্ষেত্রে তোমার কি হচ্ছে, উচ্চ তাপমাত্রায় ঘটবে, এবং উচ্চ তাপমাত্রায় ঘটবে কার্বন জারিত হয়ে কি হবে, কার্বন মনোক্সাইডই প্রাধান্য পাবে গঠনের, কার্বন ডাইঅক্সাইড সহজে হবে না। তাহলে জিঙ্কের বিজারণের ক্ষেত্রে ইলিংহাম লেখচিত্রটা বোঝা গেছে। এরপরে দেখো আমরা আর একটা ছোট্ট আলোচনা করব হেমাটাইটের কার্বন বিজারণ, অর্থাৎ কার্বন বিজারণ দ্বারা আয়রন নিষ্কাশন। এক্ষেত্রে যেটা আমরা দেখব, দেখো প্রথমেই তো আমরা যদি দেখি কার্বন মনোক্সাইড অর্থাৎ কার্বন অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে যে কার্বন মনোক্সাইড, তার লেখচিত্র আমরা আগে জেনেছি, এই টাইপের লেখচিত্র হয়। আরেকটা দেখো কার্বন মনোক্সাইড অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড, লেখচিত্র কত, এই লেখচিত্র হয়। আরেকটা দেখো যেহেতু এখানে হেমাটাইট, তাহলে এফি অক্সিজেনের সঙ্গে যখন বিক্রিয়া করে এফিও গঠন করে, তার ক্ষেত্রে লেখচিত্র হয় তোমার এই। তারা পরস্পরকে দেখো যে বিন্দুতে ছেদ করে সেই টেম্পারেচারটা হলো 1073 কেলভিন, 1073 কেলভিন। তাহলে এইটা কি, এইটা দেখো ভালো করে দেখো, এটা কি হচ্ছে, এফি অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে এফিও, এটা কি হচ্ছে, সি অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে সিও, এটা কি হচ্ছে, সিও অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে গিয়ে CO2। তাহলে এই লেখচিত্রে দেখো কত 1073 তারা পরস্পরকে ছেদ করছে। তাহলে এখানে যদি আমি বলি দেখো যে 1073 কেলভিনের নিচের উষ্ণতায় কে আছে দেখো নিচে, এ কিন্তু উপরে আছে কার্বন, ফলে এ হেমাটাইটকে বিজারণ করতে পারবে না। কে পারবে, কার্বন মনোক্সাইড। অর্থাৎ 1073 নিচে কি করবে, কার্বন মনোক্সাইড এফিও থেকে এফিকে বিজারিত করে এফি এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করবে কত, 1073, অর্থাৎ 1073 কেলভিনের নিচে। আবার দেখো ঠিক বিপরীত ঘটনা ঘটে যাচ্ছে, 1073 উপরে দেখো কি হচ্ছে, এই লেখচিত্রটা কি ছিল নিচে, এ তখন উপরে চলে গেছে, তা কার, এফির লেখচিত্রের উপরে, ফলে এ তখন আর এফি অক্সাইড থেকে এফিকে বিজারণ করতে পারবে না, তখন কে পারবে, এইটা কোনটা, কার্বন মনোক্সাইড গঠন কোথায়, কার্বন থেকে। অর্থাৎ তাহলে তোমার 1073 কেলভিনের উপরে, 1073 কেলভিনের উপরে কে নিচে, এটা নিচে চলে গেছে, তাহলে এফিওকে কে বিজারণ করবে, কার্বন বিজারিত করে কি করবে, এফি, আর কি করবে দেখো, কার্বন মনোক্সাইড গঠন করবে। ঠিক আছে? তাহলে 1073 নিচে যদি আমরা বিক্রিয়াটা করাই, তাহলে আমরা বিজারক পদার্থ হিসাবে কাকে ব্যবহার করতে হবে, কার্বন মনোক্সাইডকে বিজারক পদার্থ রূপে ব্যবহৃত করতে হবে, কারণ 1073 নিচে কার্বন এফিওকে বিজারণ করতে পারবে না, ও এটা এফিও হবে, এফিওকে বিজারণ করতে পারবে না। আবার যদি 1073 উপরে বিক্রিয়াটা ঘটাই, তাহলে দেখো তখন কি হবে, তখন আবার কার্বন মনোক্সাইড বিজারক রূপে ব্যবহার করতে পারবো না আমরা, তখন কাকে, কোক শূন্যকে বিজারক রূপে ব্যবহার করতে হবে, এবং সেখানে কোক শূন্য বিজারিত করে আয়রন এবং কার্বন মনোক্সাইড গঠন করবে। তাহলে দেখো এইখানে আমরা
ইলিংহাম লেখচিত্রের বিভিন্ন প্রয়োগগুলো ধাতুবিদ্যার ক্ষেত্রে যেগুলো আমরা বিভিন্ন টেম্পারেচার দিয়ে ব্যাখ্যা করে এসেছিলাম সাধারণত অন্যভাবে, সেখানে আমরা তাপগতিবিদ্যা বা ইলিংহাম লেখচিত্র প্রয়োগ করে সেগুলোকে আমরা সহজে ব্যাখ্যা করতে পারলাম। তোমরা এটাকে খুব ভালো করে পড়ো। কোনো জায়গায় যদি তোমাদের কোনো অসুবিধে হয় তাহলে সেটা আমাকে ভিডিওর কমেন্ট বক্সের মাধ্যমে আমাকে সে কোশ্চেনটা জানাবে বা তোমাদের ক্রাইটেরিয়াটা জানাবে, আমি তার সমাধান করে দেব।